Welcome students to my first class on principles and concept of green chemistry. তো আমাদের এই জায়গায় সবথেকে একটা বড় কোশ্চেন হলো যে এই নতুন ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি মানে গ্রিন কেমিস্ট্রি কিসের জন্য ডেভেলপড হলো এবং কিসের জন্য অ্যাপিয়ার হলো। যেখানে 20th সেঞ্চুরিতে কেমিস্ট্রি এতটাই ডেভেলপড করে গেছে যে কেমিক্যাল বা এই কিছু কেমিক্যাল যেগুলো যে ইন্ডাস্ট্রি থেকে তৈরি হচ্ছে সেই ইন্ডাস্ট্রি এগুলো ছাড়া আমাদের যে মডার্ন লাইফ সেই মডার্ন লাইফের ইম্পর্ট্যান্ট জিনিসগুলো এগুলো ছাড়া চলে না। যেমন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এগুলো, ক্লোথিংয়ের ক্ষেত্রে এগুলো, স্পোর্টস, সেফটি, ফুড, মেডিকেল, অফিস, হোম, ফার্মিং, এইসব ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমাদের কেমিক্যাল ছাড়া চলে না। কিন্তু এই অ্যাডভান্টেজ ছাড়াও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এই কিছু কেমিক্যালের ওপর বা সেগুলো যে যে কোম্পানি তৈরি করছে বা যে ইন্ডাস্ট্রি তৈরি করছে তাদের ওপর। যেমন যখন কোনো ইন্ডাস্ট্রি একটা কেমিক্যাল সিনথেসিস করছে তখন সেই কম্পাউন্ড সিনথেসিসের সঙ্গে সঙ্গে বেশ কিছু বাই প্রোডাক্ট বা সাইড প্রোডাক্ট পাওয়া যায় যে কম্পাউন্ডগুলোকে আননেসেসারি হিসাবে ইন্ডাস্ট্রি ড্রেনেজ আউট করে দেয়। এই কম্পাউন্ডগুলোর মধ্যে কিছু কম্পাউন্ড লং টাইমের জন্য আর কিছু কম্পাউন্ড শর্ট টাইমের জন্য হার্মফুল এফেক্ট ফেলে টু আওয়ার হিউম্যান সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার এনভায়রনমেন্ট। এই ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ এই দুটোকে ব্যালেন্স করার জন্য গ্রিন কেমিস্ট্রি অ্যাপিয়ারেন্স। এই গ্রিন কেমিস্ট্রি ডিপেন্ড করে আছে 12টা প্রিন্সিপালের ওপর। এই প্রিন্সিপালগুলো কী কী? যেমন প্রিভেনশান, এক্ষেত্রে বলা হয়েছে যে কোনো কেমিক্যাল প্রসেস ডিজাইন করার সময় প্রসেসটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে আমার ওয়েস্টেজ প্রোডাক্ট কম তৈরি হয়। কারণ কি এখানে বলা হয়েছে ওয়েস্টেজ প্রোডাক্ট যতটা সম্ভব কম তৈরি হলেই ভালো, কারণ ওয়েস্টেজ প্রোডাক্টকে ট্রিট বা ক্লিন করার থেকে বেটার হয় প্রিভেন্ট টু দ্য ফরমেশন অফ ওয়েস্ট প্রোডাক্ট। অ্যাটম ইকোনমি এটা ইম্পর্ট্যান্ট একটা টার্ম ফর গ্রিন কেমিস্ট্রি। এটা সম্পর্কে ব্রিফলি ডিসকাস করছি পরে। আপাতত এই প্রিন্সিপালের মধ্যে যেটা বলা হয়েছে যে যে কোনো সিনথেটিক প্রসেস এমনভাবে ডিজাইন করতে হবে যাতে তার অ্যাটম ইকোনমি বেশি হয়, কারণ অ্যাটম ইকোনমি যত বেশি হবে তত বাই প্রোডাক্ট অর সে বেটার লাইক ওয়েস্ট প্রোডাক্ট ফরমেশনের চান্স কম হবে। লেস হ্যাজার্ডাস কেমিক্যাল সিনথেসিস, কেমিক্যাল প্রসেসকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে লেস হ্যাজার্ডাস কেমিক্যাল অ্যাজ মাচ অ্যাজ পসিবল কম তৈরি হয়। ডিজাইন সেফার কেমিক্যালস, কেমিক্যাল প্রোডাক্ট এমনভাবে ডিজাইন করতে হবে যাতে যে পারপাসের জন্য ওই কম্পাউন্ড সিনথেসিস করতে চাইছি কম্পাউন্ডটা সেই পারপাসেই ম্যাক্সিমালি ইউজ হয় কিন্তু তার টক্সিসিটি কম হয়। সেফার সলভেন্টস অ্যান্ড অক্সিলারিজ, আমরা জানি যে কোনো কেমিক্যাল প্রসেস ক্যারি আউট করার জন্য কী হয়, ম্যাক্সিমালি প্রসেসটাকে রিয়েকশানটাকে ক্যারি আউট করতে হয় সলভেন্ট মিডিয়ামে, আর রিয়েকশানটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রিয়েকশানটাকে ওয়ার্ক আপ করার জন্য কিছু সলভেন্টের দরকার হয়। তো প্রসেসটা আমাদের এই সলভেন্টটাকে এমনভাবে চুজ করতে হবে যাতে আমরা ম্যাক্সিমাম কেমিক্যাল প্রসেসকে গ্রিন সলভেন্টের মধ্যে দিয়ে ক্যারি আউট করতে পারি। এছাড়া যদি অর্গানিক সলভেন্ট ইউজ করতেই হয় তাহলে যতটা সম্ভব কম পরিমাণে সলভেন্ট ইউজ করা যায় সেটা দেখতে হবে। ডিজাইন ফর এনার্জি এফিসিয়েন্সি, যে কোনো কেমিক্যাল প্রসেসকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে ওই প্রসেস ফরওয়ার্ড ডিরেকশানে যাওয়ার জন্য যে পোটেনশিয়াল এনার্জির দরকার হয় সেই পোটেনশিয়াল এনার্জি যতটা সম্ভব কম হয় এবং এতটাই কম হলে ভালো হয় যে রিয়েকশানটা যদি রুম টেম্পারেচারে ফরওয়ার্ড হয়। ইউজ অফ রিনিউয়েবল ফিডস্টক, a raw materials or feedstock should be renewable rather than depleting and technically and economically practicable. Reduce derivatives, কেমিক্যাল প্রসেসকে এমনভাবে ডিজাইন করতে হবে যতটা সম্ভব কম স্টেপে
আমার টার্গেটেড পার্টিকেল কম্পাউন্ড পাওয়া যায় সেটা দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ যত স্টেপ বাড়বে তত ইন্টারমিডিয়েট কম্পাউন্ড বাড়বে এবং ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলোর টক্সিসিটি বা হার্মফুলনেস টু আওয়ার সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার এনভায়রনমেন্টের ওপর পড়বে। ক্যাটালিসিস বেটার হয় যে কোনো কেমিক্যাল প্রসেস যদি আমি ক্যাটালাইটিক্যালি ঘটাতে পারি, কারণ সেক্ষেত্রে অ্যাটম ইকোনমিও যেমন বাড়বে, সঙ্গে কী হয় না ক্যাটালিসিস হিসেবে যেটাকে ইউজ করছি সেটাকে আমরা রিইউজ করতে পারবো। ডিজাইন ফর ডিগ্রেডেশন, যে কোনো টার্গেটেড পার্টিকেলকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে ওই কম্পাউন্ডটা তার ডিজায়ার্ড ফাংশান দেখানোর পরে কম্পাউন্ডটাকে আমরা ইজিলি ডিগ্রেড করতে পারি। রিয়েল টাইম অ্যানালিসিস ফর পলিউশন প্রিভেনশন, অ্যানালিটিক্যাল মেথডকে আরও ডেভেলপ করতে হবে, এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে রিয়েল টাইম অ্যানালিসিস করতে পারে ইন প্রসেস মনিটরিং অ্যান্ড কন্ট্রোল to the formation of hazardous substances, inherently safer chemistry for accident prevention। যে কোনো টার্গেট পার্টিকেলকে সিনথেসিস করতে গিয়ে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের ফেজ এমনভাবে চুজ করতে হবে যাতে কেমিক্যাল অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম থাকে। এবার আসছে অ্যাটম ইকোনমি। এই অ্যাটম ইকোনমিটাকে ক্যালকুলেট করা হয় কীভাবে? ক্যালকুলেট করা হয় 100 টাইম টু দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ দ্য of all atoms used to make wanted product divided by the relative molecular mass of all reactant। এক্ষেত্রে yield ক্যালকুলেট করা হয় কীভাবে? 100 times to the actual quantity of products achieved by the theoretical quantity of products achievable, মানে আমার প্র্যাকটিক্যালি কতটা প্রোডাক্ট ফর্মেশান হচ্ছে সেই অ্যামাউন্ট ডিভাইডেড বাই দ্য থিওরিটিক্যালি কতটা পাওয়া যাবে এক্সপেক্টেড, সেটা মাল্টিপ্লাই 100। পার্সেন্টেজ সিলেক্টিভিটি ইকুয়াল টু 100 মাল্টিপ্লাই yield of desired product by the amount of starting material converted। যেমন ধরা যাক এই রিয়েকশানটা এক্স আর ওয়াই রিয়েকশান করে ফর্মেশান করছে পি আর ইউ। এই রিয়েকশানটার ক্ষেত্রে আমার পি ফর্মেশানটা 100% yield আর 100% সিলেক্টিভিটি হতে পারে, কিন্তু কখনোই এর অ্যাটম ইকোনমি 100% হবে না, কারণ বেশ কিছু অ্যাটম ইউ ফর্মেশানের জন্য ইউজ হয়ে যাচ্ছে। এবং গ্রিন কেমিস্ট্রিতে যেটা বলা হচ্ছে যে যখন কোনো রিয়েকশানের এফিসিয়েন্সি আমি দেখব তখন বেটার হবে তার অ্যাটম ইকোনমি দেখা, এবং এই অ্যাটম ইকোনমি দেখে কোন পাথওয়ে এটা ফ্রুটফুল সেটা ডিটেক্ট করা। যেমন ম্যালিক অ্যানহাইড্রাইড ফর্মেশান, এখানে ম্যালিক অ্যানহাইড্রাইড দুটো প্রসেসে ফর্মেশান হতে পারে, একটা বেনজিন থেকে ফর্মেশান হতে পারে আর একটা বিউটিন থেকে ফর্মেশান হতে পারে। বেনজিন থেকে যখন ফর্মেশান হচ্ছে তখন সেই প্রসেসের অ্যাটম ইকোনমি 44.1%, সেখানে যখন বিউটিন থেকে ম্যালিক অ্যানহাইড্রাইড ফর্মেশান হচ্ছে তার অ্যাটম ইকোনমি হচ্ছে 64.5%। সো বিউটিন থেকে ম্যালিক অ্যানহাইড্রাইড ফর্মেশানটা মোর ফ্রুটফুল। এছাড়াও কি হচ্ছে না, এই বিউটিন থেকে ম্যালিক অ্যানহাইড্রাইড ফর্মেশান প্রেফারেবল, কারণ রিয়েকশানের শেষে যে সেপারেশান প্রসেসটা থাকছে সেই সেপারেশানটা বিউটিন অক্সিডেশনের ক্ষেত্রে ইজিলি করা যায়। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে অ্যাটম ইকোনমিক রিয়েকশান, যেমন রিঅ্যারেঞ্জমেন্ট, অ্যাডিশন, ডিলসল্ডার। এছাড়া অ্যাটম আনইকোনমিক রিয়েকশান যেমন সাবস্টিটিউশন, ইলিমিনেশন, উটিক, রিগনার।
আর কিছু অ্যাটম ইকোনমিক রিয়েকশান সম্পর্কে ডিসকাশন করছি, যেমন রিঅ্যারেঞ্জমেন্ট রিয়েকশান। রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যেগুলো রিঅ্যারেঞ্জমেন্ট রিয়েকশানগুলো হিট বা স্মল অ্যামাউন্ট অফ ক্যাটালিস্ট ইউজ করার জন্য ঘটে, সেই রিঅ্যারেঞ্জমেন্ট রিয়েকশানগুলো টোটাল ইকোনমি দেখায়, যেমন ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্ট। ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কী হয়, প্রসেসটা দেখানো হয়েছে। এখানে কী হচ্ছে, রিয়েকশানটা ক্যারি হয় বাই হিটিং দ্য সাবস্ট্রেট। এখানে অর্থ প্রোডাক্টটা মেন প্রোডাক্ট হয়, কিন্তু কিছু সাইড প্রোডাক্ট হিসেবে প্যারা অ্যালকাইলেটেড প্রোডাক্ট ফর্মেশন হয়। এবার প্যারা অ্যালকাইলেটেড প্রোডাক্ট ইল্ড বাড়াতে গেলে আমাদের ইউজ করতে হবে ডাই অর্থো সাবস্টিটিউটেড অ্যালাইল ইথার। ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্টে কী হয়, ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ফেনোলিক এস্টার ইউজ করা হয় স্টার্টিং ম্যাটেরিয়াল হিসাবে, এবং এখানে ক্যাটালিস্ট হিসাবে এছাড়া ক্যাটালিস্ট নয়, লিউইস অ্যাসিড হিসাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। এছাড়া অন্য লিউইস অ্যাসিডও ইউজ করা যায়, কিন্তু এখানে এই যে লিউইস অ্যাসিডগুলো ইউজ হচ্ছে, লিউইস অ্যাসিডগুলো ক্যাটালিস্ট হিসাবে ইউজ হয় না। কারণ কি হয়, প্রথমত এই যে ফেনোলিক এস্টার থাকছে, সেই ফেনোলিক এস্টার বন্ড ফর্মেশন করে লিউইস অ্যাসিডের সঙ্গে, তারপরে এই প্রসেসে গিয়ে ফাইনাল প্রোডাক্ট ফর্মেশন করে। এই যে কমপ্লেক্সটা ফর্মেশন হয়েছে, এই কমপ্লেক্সটাকে হাইড্রোলিসিস করতে হয়। হাইড্রোলিসিসটা ওয়াটার মিডিয়ামে করা হয়। যখন হাইড্রোলিসিস করা হয় তখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ওয়েস্টেজ প্রোডাক্ট হিসাবে তৈরি হয়, যার ফলে কি হচ্ছে, যার ফলে পুরো রিয়েকশানের অ্যাটম ইকোনমি অনেক কমে যাচ্ছে। কারণ কিছু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হিসাবে ইউজ হয়ে যাচ্ছে। সেই জন্য বেটার হবে গ্রিন কেমিস্ট্রির ভিউ পয়েন্ট দিক থেকে যদি রিয়েকশানটাকে লাইটের প্রেজেন্সে করা যায়, যেটাকে আমরা বলি ফটোফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। এক্ষেত্রে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল যতগুলো অ্যাটম নিয়ে তৈরি, ফাইনাল প্রোডাক্ট যেটা ফর্মেশন হচ্ছে, তার মধ্যে অ্যাটম ইকোনমি, তার মধ্যে সেই টোটাল নাম্বার অফ অ্যাটম ইনট্যাক্ট থাকছে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে এই প্রসেসটা 100% অ্যাটম ইকোনমি নিয়ে তৈরি হচ্ছে। এই প্রসেসটা সিলেক্টিভিটি বাড়াতে গেলে রিয়েকশানটাকে জিওলাইট বা সাইক্লোডেক্সট্রিন কেজের মধ্যে দিয়ে ক্যারি আউট করতে হবে। বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট, এটা মেকানিজম বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্টে। বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট ইউজ করা হয় সাইক্লোহেক্সানোন অক্সিন থেকে ক্যাপ্রোল্যাক্টাম, এই যে কি ইন্টারমিডিয়েট, ক্যাপ্রোল্যাক্টাম একটা ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট ফর নাইলন 6। এক্ষেত্রে 20% ওলিয়াম ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা হয়। এক্ষেত্রেও আমার অ্যাটম ইকোনমি অনেক বেশি এই রিয়েকশানের ক্ষেত্রে। তো এই রিয়েকশানটা ফ্রুটফুল। অ্যাডিশান রিয়েকশান, এক্ষেত্রে কী হচ্ছে, একটা অ্যালকিনের সঙ্গে একটা অন্য কম্পাউন্ডের অ্যাডিশান হচ্ছে। এক্ষেত্রেও যেহেতু অ্যালকিনের দুটো টার্মিনাল কার্বনের সঙ্গে যে সাবস্ট্রেটকে আমি অ্যাডিশান করতে চাইছি, সেই সাবস্ট্রেটের পুরোটাই অ্যাড হয়ে যাচ্ছে। সেই জন্য এই রিয়েকশানটা 100% অ্যাটম ইকোনমি নিয়ে তৈরি হচ্ছে। মাইকেল অ্যাডিশন রিয়েকশানটা হয় কার্বন কার্বন ডবল বন্ডেড কোনো কম্পাউন্ডের মধ্যে, যে কম্পাউন্ড একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নিয়ে আছে, যেমন এই কম্পাউন্ডটাকে দেখানো আছে। ইন প্রেজেন্স অফ বেস অ্যাজ ক্যাটালিস্ট, যেহেতু বেসটা ক্যাটালিস্ট হিসাবে ইউজ হচ্ছে, সেই জন্য কী হচ্ছে,
রিয়েকশানটা 100% অ্যাটম ইকোনমি নিয়ে তৈরি হবে, কারণ এখানে স্টার্টিং যে রিয়েজেন্ট থাকছে সেখানে যতগুলো অ্যাটম আমার রয়েছে ফাইনাল প্রোডাক্টের মধ্যে সেই টোটাল নাম্বার অফ অ্যাটম ইনটেক্ট থাকছে। হাইড্রোজেনেশন প্রসেসও 100% অ্যাটম ইকোনমি মেনটেন করে। এই হাইড্রোজেনেশন প্রসেস এনহান্সিভ সিলেক্টিভ হয় যদি আমি কোনো কাইরাল লিগ্যান্ড ইউজ করি, যেমন এক্ষেত্রে দেখানো হয়েছে। এটার ক্ষেত্রে এস ন্যাপ্রক্সিন, এটাকে বলা হচ্ছে এস ন্যাপ্রক্সিন, এটাকে ফর্মেশন করা হয় এই স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে ইউজিং রুথেনিয়াম ফসফেট ক্যাটালিস্ট। Diels-Alder reaction, the important reaction from the viewpoint of grain chemistry for the formation of two carbon-carbon bond simultaneously. মেন ফিচার্স এই রিয়েকশানের যেটা হলো, এই রিয়েকশানটা সাইক্লোঅ্যাডিশন রিয়েকশান বিটুইন এ কনজুগেটেড ডাইন অ্যান্ড এন অ্যালকিন which is also called dienophile. রিয়েকশান কনসেন্ট্রেট মেকানিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, রিয়েকশানের মেকানিজম, যার ফলে কী হচ্ছে, এটা হাইলি রিজিও অ্যান্ড স্টিরিও সিলেক্টিভ। যেমন সিস ডাইনোফাইল যদি আমি ইউজ করি তাহলে সিস সাবস্টিটিউটেড প্রোডাক্ট পাবো। আনসাবস্টিটিউটেড অ্যালকিন এর রিয়েক্টিভিটি খুবই কম ডিলস-অল্ডার রিয়েকশানের ক্ষেত্রে, যার ফলে হাই টেম্পারেচার দরকার হয় রিয়েকশানটাকে প্রসিড করার জন্য। কিন্তু ডাইনোফাইলে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে আর ডাইনের মধ্যে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে রিয়েকশানটা স্পন্টেনিয়াসলি হয় এবং তার জন্য খুব কম টেম্পারেচারের দরকার হয়। এটা একটা প্রসেস দেখানো হয়েছে ডিলস-অল্ডার রিয়েকশানে, অ্যালড্রিন ফর্মেশন। এই অ্যালড্রিন ইনসেকটিসাইড হিসাবে ইউজ হয়, কিন্তু এই অ্যালড্রিনের টক্সিসিটির জন্য এটাকে অনেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও এর অ্যাটম ইকোনমি হাই। তাহলে গ্রিন কেমিস্ট্রির ওই পয়েন্ট, আমাদেরকে টার্গেটেড পার্টিকেল এমনভাবে চুজ করতে হবে যার টক্সিসিটি কম হবে, কিন্তু যে ফাংশানের জন্য ওটাকে আমি টার্গেট করেছি তৈরি করার, সেই ফাংশানটা ও ভালোভাবে ডিসপ্লে করবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যালড্রিনের টক্সিসিটি বেশি হয়ে যাচ্ছে ইনসেকটিসাইড হিসাবে, যদিও ভালো ইনসেকটিসাইড হিসাবে ইউজ হয় কিন্তু টক্সিসিটি প্রচুর হয়, সেটার জন্য এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। এবার আমরা আসছি কিছু অ্যাটম আনইকোনমিক রিয়েকশান, যেমন সাবস্টিটিউশন রিয়েকশান। এখানে যেমন দেখানো হয়েছে একটা অ্যালকোহল থেকে আমি তার ক্লোরো ডেরিভেটিভ তৈরি করতে চাইছি। এক্ষেত্রে কী হচ্ছে, প্রসেসটা ক্যারি আউট করা হয় যে কোনো অ্যাসিড মিডিয়ামে, এখানে HCl ইউজ করা হয়েছে, এর ফলে ক্লোরো ডেরিভেটিভ তৈরি হলে সঙ্গে ওয়াটার ফর্মেশন হচ্ছে। যেহেতু এখানে ওয়াটার ওয়েস্টেজ প্রোডাক্ট হিসাবে ইউজ হচ্ছে এবং এর কোনো টক্সিসিটি নেই এনভায়রনমেন্টের ওপর, সেই জন্য এই রিয়েকশানটা ফ্রুটফুল গ্রিন কেমিক্যালি, এবং তাছাড়াও এর অ্যাটম ইকোনমি এই প্রসেসটা যথেষ্ট ভালো, সেই জন্য এই সাবস্টিটিউশন রিয়েকশান গ্রিন কেমিক্যালি ফ্রুটফুল রিয়েকশান। কিন্তু কিছু অ্যালকোহল আছে যেগুলো রিয়েক্টিভিটি এতটাই কম হয়, যারা HCl এর সঙ্গে রিয়েকশান করে তার ক্লোরো ডেরিভেটিভ ফর্মেশন করতে পারে না। এই অ্যালকোহলগুলোকে তার ক্লোরো ডেরিভেটিভে ট্রান্সফার করার জন্য থায়োনিল ক্লোরাইড ইউজ করা হয়। কিন্তু এই থায়োনিল ক্লোরাইড ইউজ করা হলে আনওয়ান্টেড প্রোডাক্ট হিসাবে HCl আর সালফার ডাইঅক্সাইড ফর্মেশন হচ্ছে, ফলে কী হচ্ছে, তা এই রিয়েকশানের অ্যাটম ইকোনমি হাইলি ফল করছে।
তাছাড়া SO2 হার্মফুল একটা এফেক্ট ফেলে এনভায়রনমেন্টের ওপরে, সেই জন্য রিয়েকশানটা খুব একটা বেশি গ্রিন কেমিক্যালি এফেক্টিভ নয়। এলিমিনেশন রিয়েকশন, এই যেমন এখানে দেখানো হয়েছে একটা ব্রোমো ডেরিভেটিভ থেকে অ্যালকিন ডেরিভেটিভ ফর্মেশন করা হচ্ছে ইউজিং পটাশিয়াম টার্সিয়ারি বিউটোক্সাইড অ্যাজ এ বেস। এর ফলে কী হচ্ছে, আমার বাই প্রোডাক্ট হিসেবে টার্সিয়ারি বিউটানল আর পটাশিয়াম ব্রোমাইড ফর্মেশানও হচ্ছে, যার ফলে রিয়েকশানের অ্যাটম ইকোনমি হাইলি ফল করে যাচ্ছে। হফম্যান এলিমিনেশন, হফম্যান এলিমিনেশনের ক্ষেত্রে কী হয় না, কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আয়ন থেকে অ্যালকিন ফর্মেশন হয় বাই হিটিং the process in the presence of heating the process addition কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আয়ন ফর্মেশন করা হয় তার করসপন্ডিং অ্যামিন ডেরিভেটিভকে মিথাইল আয়োডাইডের সঙ্গে রিয়েকশন করে ফলোড বাই ট্রিটেড উইথ সিলভার অক্সাইড, ময়েস্ট সিলভার অক্সাইড। যেহেতু এখানে ট্রাইমিথাইল অ্যামিন আর ওয়াটার ওয়েস্টেজ প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এই রিয়েকশানেরও অ্যাটম ইকোনমি খুব একটা বেশি হয় না, 62%, মডারেটলি এফেক্টিভ ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ গ্রিন কেমিস্ট্রি। কিন্তু এই হফম্যান এলিমিনেশন রিয়েকশন ইউজফুল ফর বাই অ্যান্ড ট্রাইসাইক্লিক সিস্টেম। এক্ষেত্রে কী হয়, ইন্টারনাল আনস্যাচুরেশন ক্রিয়েট করা হয়, যেমনটা দেখানো হয়েছে এখানে। এক্ষেত্রে কী হচ্ছে, বাই প্রোডাক্ট হিসাবে কিছু ফর্মেশন হচ্ছে, আনস্যাচুরেশন এখানে ক্রিয়েট হয়েছে, কিন্তু রিয়েকশনের অ্যাটম ইকোনমি অনেক বেশি হয়। উটিক রিয়েকশানে একটা অ্যালকিন ফর্মেশন হয় বাই দ্য রিয়েকশন বিটুইন অ্যান ইলাইড অ্যান্ড কার্বনিল কম্পাউন্ড। এই ইলাইডটা ফর্মেশন হয় কীভাবে না, ট্রাইফিনাইল ফসফিনের সঙ্গে এটা ব্রোমো অ্যালকেনের রিয়েকশানে ফলোড বাই দ্য ট্রিটমেন্ট উইথ এন-বিউটাইল লিথিয়াম, এরকমভাবে দেখানো হয়েছে। এই উটিক রিয়েকশানে বাই প্রোডাক্ট হিসাবে ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড ফর্মেশন হচ্ছে, যেটাকে পরে কনভার্ট করে PH3P-তে নিয়ে যাওয়া হচ্ছে। এই PH3P-তে নিয়ে যাওয়ার জন্য যে প্রসেসগুলো ইউজ করা সেগুলো আরও কমপ্লেক্স হয়ে যায়, সেই জন্য কী হয়, অক্সাইড ক্লোরাইডে কনভার্ট করা হয়, তারপরে রিডিউস করা হয় বাই হিটিং উইথ অ্যালুমিনা। কিন্তু এই টোটাল ওভারঅল প্রসেসটাতে কী হচ্ছে, রিয়েকশানটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, সেই জন্য এটা গ্রিন কেমিক্যালি ফ্রুটফুল নয়।